বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আপনাদের প্রথমেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে অনুরোধ করছি। আজকের হেডিংটা দেখেই আপনারা বোধহয় বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে বা কার নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের জিওপলিটিক্সের স্টোরিটা কি, যে এখন আপনারা এই যে এলন মাস্ক, এই ভদ্রলোকের নামটা প্রায় বোধহয় সবাই শুনে গেছেন। এই এলন মাস্ককে নিয়ে এখন সমস্ত মিডিয়াতে একটা বিশেষ আলোচনা চলছে। সে যে প্রশ্নটা উঠেছে এটা, যে এলন মাস্ক কি সারা পৃথিবীর প্রেসিডেন্ট না পিএম, অর্থাৎ এলন মাস্ক কি সারা পৃথিবীর রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী। এখন এই প্রশ্নটা কেন উঠেছে সেইটার গভীরে যাওয়ার আগে এলন মাস্ক সম্পর্কে একটু জেনে রাখা উচিত। এলন মাস্কের বয়স হচ্ছে 45 বছর এবং তার এখন মোট যে সম্পদ, সেই সম্পদ হচ্ছে আপনার $12 বিলিয়ন। এবং এই যে $12 বিলিয়ন, এটা তার দুটো ব্যবসা বাদ আছে। একটা হচ্ছে স্পেসএক্স, একটা হচ্ছে টেলসা। এই যে স্পেসএক্স যে হচ্ছে যে বিভিন্ন যে রকেট অন্তরিক্ষে উৎক্ষেপণ করে এবং তার লক্ষ্য হচ্ছে সে মার্সে যে একটা সেখানে কলোনি করতে চায়, এরকম টাইপের তার লক্ষ্য আর কি সে কোনো সময় হয়তো বলেছিল। এবং আর তার যে টেলসা, এই গাড়িটা তার খুব বিখ্যাত এবং এটা মূলত ইলেকট্রিক কার। তো এই দুটো নিয়ে তার সবচেয়ে বেশি কিন্তু এই দুটো গাড়ি নিয়ে তার একটা সমস্যা হয়েছিল। মাঝখানে একটা স্পেসএক্সের রকেট বাস্ট করে গেছিলো এবং একটা টেলসা গাড়ি, অটো ড্রিভেন গাড়ি, সেটা ফ্লোরিডাতে অ্যাক্সিডেন্ট করেছিল এবং তাতে একজন বসেছিল ড্রাইভার, সে মারা গেছিলো। সেটা নিয়ে সে একটু বিতর্ক হয়েছিল। তো এই মানুষটি এখন আমেরিকার যে রাজনীতি, সেই রাজনীতিতে শিরোনামে এসে গেছেন। এখন এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিন্তু আমেরিকার মানে ন্যাচারাল বর্ন সিটিজেন নয়, হচ্ছে আমেরিকা। এর আসল জন্ম হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে কার্ড এসেছিল এবং সাউথ আফ্রিকা বর্ন কানাডিয়ান আমেরিকান সিটিজেন, বুঝতে পেরেছেন? তাহলে আদি কিন্তু সে এখানকার মানুষ নয়, অর্থাৎ আমেরিকায় কিন্তু ন্যাচারাল বর্ন নাগরিক কিন্তু নন। তো যাই হোক, কিন্তু ধনী লোক, এখন পৃথিবীর অন্যতম সেরা ধনী লোক বলে বলা হচ্ছে। মানে কয়েকজন যদি ধরে নেওয়া হয়, তার মধ্যে অন্যতম সেরা ধনী লোক বলে এলন মাস্ককে বলা হচ্ছে। তো এখন এই এলন মাস্ক হচ্ছে যে রাজনীতিতে এসেছে এই কিছুদিন যাবৎ, খুব বেশি কিছুদিন নয়, এই হবে মাত্র হয়তো 5-6 মাস যাবৎ রাজনীতিতে খুব অ্যাক্টিভভাবে এসেছে। এলন মাস্কের সবচেয়ে বড় যে ইয়েটা শুরু হয়, আপনার কি বলে, প্রচারটা শুরু হয়, সেটা হচ্ছে এলন মাস্ক যে টুইটার যে সোশ্যাল সাইটে, যে সোশ্যাল মিডিয়া সাইট আছে, সেই সোশ্যাল মিডিয়া সাইটটা সে কিনে। আপনারা জানেন টুইটারের আগে মালিক ছিল জ্যাক ড্রসি। তো জ্যাক ড্রসি ভারতে এসেছে কয়েকবার, তার সঙ্গে বিভিন্ন সাংবাদিক টাংবাদিক ফটো তুলেছে, এইসব নিয়ে বলেছে এবং জ্যাক ড্রসিকে তখন সবাই খুব ক্রিটিসাইজও করতো বিভিন্নভাবে। তো জ্যাক ড্রসি এইটা এলন মাস্ককে বিক্রি করে দেয় এবং বিক্রি করতে এলন মাস্ক এই টুইটারটা কিনেছিল $44 বিলিয়ন, বুঝতে পারছেন? বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করেছিল এবং তারপরে সেই যে ইয়েটা আপনার এই টুইটারে নাম চেঞ্জ করে দেয়। নাম চেঞ্জ করে দেয়, সেটার নাম এখন হচ্ছে এক্স। তো তার তো স্পেস এক্স আছে, তার সঙ্গে এটা নাম চেঞ্জ করে সে এক্স করে দিয়েছে এবং সে টুইটার অধিগ্রহণ করার পরেই হচ্ছে প্রথম যে কাজটা করে, যে টুইটারের যে সিইও, সে একজন এনআরআই ছিল, পরাগ আগরওয়াল, তাকে সে ফায়ার করে দেয়, আউট ফ্রম দ্য কোম্পানি। ঠিক আছে, সিইওকে আউট করে দেয়। জ্যাক ড্রসির সময় সে কিন্তু সিইও ছিল। এবং আরেকজন বিজয়া গাডে বলে একজন ছিলেন, সে অন্ধ্রপ্রদেশের মহিলা, তিনি ছিলেন লিগেল সেল এবং পলিসি হেড। তাকেও হচ্ছে কি যে সঙ্গে সঙ্গে ফায়ার করে দেয় এবং সেই যখন এই ফায়ারটা করে, তখনকার তার যে ফায়ার করার ভিডিওটা, সেইটা ভীষণভাবে মানে সোশ্যাল মিডিয়ায় চলেছিল, মানে যেভাবে হয় আর কি, ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড ফ্রম নাও অনওয়ার্ডস, এই কথাটা বললেন। একটা ইয়ে করছিলেন, কি বলে, সব বিভিন্ন কোম্পানির যে বিভিন্ন হাই প্রোফাইল লোকজন, তাদের নিয়ে একটা ভার্চুয়াল মিটিং করছিলেন, সেখানে বলে দেন। তো সেইটা ভীষণভাবে খুব প্রচারিত হয়েছিল আপনার সোশ্যাল মিডিয়াতে, মূলত খুব প্রচার পেয়েছিল সেই সময়, যে বিজয়া গার্ডেকে কীভাবে মানে কোম্পানি থেকে বের করে দেয়। এবং এর পিছনে আরেকটা ব্যাপার হচ্ছে যে টুইটার আগে এই যে বিডেন অ্যাডমিনিস্ট্রেশন, এদের চাপে
টুইটার যখন জ্যাক ডোর্সির মালিকানাধীনে ছিল, তখন ডোনাল্ড ট্রাম্পের যে টুইটার অ্যাকাউন্ট আছে, রিয়েল ডোনাল্ড ট্রাম্প রিয়েল ডোনাল্ড ট্রাম্প, সেইটাকে ব্লক করে দিয়েছিল। সেখানে ডোনাল্ড ট্রাম্প কিছু লিখতে পারতো না, যার জন্য ডোনাল্ড ট্রাম্প নিজে আর একটা সোশ্যাল সাইট করেছিল। তো যাই হোক, সেটা খুব একটা চলেনি, কিন্তু টুইটার তো খুবই পপুলার, সারা পৃথিবীর বুকে ভয়ানক পপুলার, বুঝতেই পারছেন। এবং টুইটার করার পরেই এলন মাস্ক টুইটার একটা স্পেস হিসাবে চার্জ তৈরি করে, যে আপনি যদি 2 লাইন লিখেন সেখানে তার এইটুকু, কিন্তু আপনি যদি 10 লাইন লিখেন, এত বড় স্পেস নেন, তখন আপনাকে মাসে এত চার্জ দিতে হবে। তো এইভাবে একটা চার্জের ব্যবস্থা করে দেয়, অর্থাৎ একটা মাসে একটা আপনাকে ফিস দিতে হবে, তবে আপনি টুইটার ইউজ করতে পারবেন। টুইটার এমনি সবাই ইউজ করে, কিন্তু যদি আপনি বেশি স্পেসে লিখতে চান একসঙ্গে অনেকটা, এমনি যে কোনো টুইটার অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে তারা 2-3 লাইন লিখলে কোনো ব্যাপার নয়, আমারও আছে, কিন্তু 2-3 লাইন লিখলে কোনো ব্যাপার নয়। কিন্তু যদি আপনি অনেক বড় লিখেন, এতখানি যদি স্পেস আপনার চাইটা, আপনার বক্তব্যটা অনেকখানি লিখতে হচ্ছে একই ইয়ের মধ্যে, তখন আপনাকে একটা টাকা দিয়ে তার নিতে হয়, মানে সাবস্ক্রিপশন দিয়ে তাকে নিতে হয়। যেমন আমরা টিভি চালানোর জন্য সাবস্ক্রিপশন দিই, ফোন চালানোর জন্য যেমন আমরা রিচার্জ করি, সেরকম টাইপের একটা দিতে হবে, তাহলে আপনি অনেকটা স্পেস পাবেন। তো বহু লোক, কোটি কোটি লোক তার হচ্ছে যে সেই সাবস্ক্রিপশন নিয়েছে, ফলে সেখানে তার একটা বিশাল ইনকাম হয়েছে টুইটারেরও। এখন আর একটা কাজ করেছে কি, ওই যে সমস্ত বিজনেসগুলো করে সেখানে ভয়ানকভাবে স্টাফ কাটিং করে দেয়, স্টাফ ছাঁটাই করে দেয়, এবং যে সবচেয়ে কম স্টাফ দিয়ে কিভাবে একটা বিজনেসকে চালানো যায়, এটা ও হচ্ছে যে খুব ভালো জানে এবং পারে, এবং একটু অ্যাপ্লাই করে দেখেছে এবং খুব সাকসেস হয়েছে। এইটা একটা মস্ত বড়, যাই হোক সেটা অন্য বিষয়। বিষয়টা হচ্ছে এখন যে এই যে ডোনাল্ড ট্রাম্প ইলেক্ট, এখন যিনি আমেরিকার প্রেসিডেন্ট, আগামী এই কদিন পরে হতে চলেছেন, অর্থাৎ জানুয়ারি 20 তারিখে সম্ভবত তিনি শপথ গ্রহণ করবেন, তিনি হতে চলেছেন। তিনি যখন প্রচারটা শুরু করেন, এই যে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনে যে প্রচারটা শুরু করেন, তার সঙ্গে এবং যে ভাইস প্রেসিডেন্ট যিনি ওই দলের হয়ে দাঁড়িয়েছিলেন, সেই জেডি ভেন্স, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের খুব বন্ধুত্ব, খুব সখ্যতা। তাদের হয়ে ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে কিন্তু আমেরিকার বুকে প্রচার করেছিল। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভেন্সের হয়ে এলন মাস্ক ভীষণভাবে প্রচার করেছিল। সমস্ত বিভিন্ন বড় বড় মিটিংয়ে এলন মাস্ক যেত এবং সেখানে যে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়াতো, এবং হচ্ছে কি যে সমস্ত জনতা সেখানে উপস্থিত তাদেরকে ভীষণভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য কিন্তু প্রচারটা সে খুব করেছে। এবং এই যে মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, এই যে ন্যারেটিভটার পিছনেও কিন্তু এলন মাস্কের একটা বড় ভূমিকা ছিল। তো এই যে যার ফলে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন হতে চলেছে, সেই প্রশাসনে হচ্ছে যে এলন মাস্ক একটা জায়গা পেয়ে গেছে। সেই জায়গাটা হচ্ছে যে প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেটিভ ইফিসিয়েন্সি কী করে পাওয়া যাবে, সেই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে। এখন এর ফলে আমেরিকার রাজনীতিতে এলন মাস্ক একটা পাওয়ার ব্রোকারের ভূমিকা পালন করছে, এবং এর জন্য তার সঙ্গে বিভিন্ন সময়ে ওই যে রিপাবলিকান আরও যে এমপি আছে, ডোনাল্ড ট্রাম্পের দলের নাম রিপাবলিকান, তো রিপাবলিকানের যে আরও যে এমপি আছে, সেই এমপিদের সঙ্গেও কিন্তু তার হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। যেমন সে মাঝখানে বলেছিল যে ইমিগ্রেশন পলিসি, অর্থাৎ এখানে আমেরিকাতে অনেক যোগ্য লোকজনকে ইমিগ্রেট কীভাবে করা যায়, এটা নিয়ে কিছু বিতর্ক হয়েছে। H-1B ভিসা, সেটা নিয়ে তার মন্তব্যের উপর কিছু বিতর্ক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাস ডিপোর্টেশন, এলন মাস্ক ইন ফেভার অফ মাস ডিপোর্টেশন অফ ইললিগ্যাল ইমিগ্রান্টস, যারা মানে অবৈধভাবে আমেরিকার বুকে ঢুকেছে, ইললিগ্যাল ইমিগ্রান্টস, সে তাদের মাস ডিপোর্টেশনের ভীষণ পক্ষ, যার দেশে রেখেছে সেখানে তাকে ফেরত পাঠিয়ে দাও। এবং সেই যে ওয়ার্কিং এফিসিয়েন্সি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এইটার উপরে সে ভীষণ ক্রিটিসাইজ করেছে। হি ক্রিটিসাইজেস ইনএফিসিয়েন্সি অফ এক্সিস্টিং হচ্ছে যে মেকানিজম, ইমপ্লিমেন্টেশন মেকানিজম, গভর্নমেন্ট মেকানিজম, এনফোর্সমেন্ট মেকানিজমস, এইটা ভীষণ সমালোচনা করেছে। এই নিয়ে ওই দুই দলের মধ্যেই বিভিন্ন এমপিদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছিল। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে না, এলন মাস্কের সঙ্গে, গোলমালে যাচ্ছে, এলন মাস্কের সঙ্গে হচ্ছে যে ওই রিপাবলিকান অন্যান্য এমপিদের সঙ্গে একটা মন কষাকষি হয়েছিল। এবং তখন অনেকে বলতে শুরু করেছিল, তবে কি এলন মাস্ক আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন, এরকম মানে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই জাতীয় প্রশ্ন কোনোভাবে এসে। আজকাল তো টুইটার অর্থাৎ এক্স সোশ্যাল মিডিয়াতে সবাই খুব অ্যাক্টিভ, সেখানে বিভিন্ন প্রশ্ন হয়েছে, এবং একটা মিটিংও নাকি ওরা প্রশ্ন করেছিল কোনো সাংবাদিকরা এরকম জাতীয়। তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এলন মাস্ককে একটু ডাউন করার জন্য পরিষ্কার বলে দিয়েছিলেন যে
এলন মাস্ক কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না, কারণ আমেরিকার সংবিধান অনুযায়ী সেখানকার বর্ন সিটিজেন ছাড়া সেখানে কিন্তু কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না, এবং তার 35 বছর বয়স হতে হবে, এবং 14 বছর সে পার্মানেন্টলি আমেরিকাতে একটানা বসবাস করছে, এসব দেখাতে এসব বিশেষ করে নিয়ম কানুন আছে, তার মধ্যে ওইটা 1 নম্বর ক্রাইটেরিয়া। ফলে এলন মাস্কের যেহেতু আদি বর্ন হচ্ছে সাউথ আফ্রিকা, ফলে সে যে কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না এটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। অর্থাৎ এলন মাস্ক যে খুব একটা বাড়িয়ে চড়িয়ে চলার চেষ্টা করছিল, সেটা জনগণের কাছে কিন্তু এলন মাস্ক, এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এলন মাস্কের ব্যাপারে কথাটা বলে দিয়েছে, যেটা আমি একটা অন্য ভিডিও কদিন আগে শুনেছি, সেখানে এই ব্যাপারটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল। এবার এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, এখন এবারে সবাই বলতে, এবং সে এখন কি করেছে এলন মাস্ক কী করেছে, এখন ডোনাল্ড ট্রাম্পের যে মিনিস্ট্রিতে যে সমস্ত লোকজন আসবে তাদের মধ্যেও কিন্তু একটা সমালোচনা শুরু করেছে, এবং তাদের নিয়ে একটা হচ্ছে যে একটা তার বিভিন্ন মতামত বলতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে সে নাকি এখন বিভিন্ন দেশে, সারা পৃথিবীর বিভিন্ন দেশের নিয়ে মন্তব্য করতে শুরু করেছে। এখন সে কি, তার তো এক্স হ্যান্ডেল তার নিজের মালিকানাধীন, এক্স হ্যান্ডেলতে লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীর ওখানে হচ্ছে তার অ্যাকাউন্ট আছে, সমস্ত নেতামন্ত্রীদের সমস্ত দেশের অ্যাকাউন্ট আছে। আজকাল নেতামন্ত্রীরাও সব ওই এক্স অ্যাকাউন্টে যে 4 লাইন লিখে দিলেন, তার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আছে, তো ফলোয়ার সেই দেখে নিয়ে তাদের সেগুলো সারা পৃথিবীর উপরে প্রচারে যাচ্ছে। দেখছিলাম সবচেয়ে বেশি ফলোয়ার ওই এলন মাস্ক, ফির ডোনাল্ড ট্রাম্প, ফির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এসব কোটি কোটি ফলোয়ার, 70 কোটি 80 কোটি 100 কোটি এরম টাইপ ফলোয়ার। অর্থাৎ শুধু তার দেশের লোকই নয়, সারা পৃথিবীর লোক তাদেরকে ফলো করে। অর্থাৎ সে কী মেসেজ করছে, সঙ্গে কী লিখে পাঠাচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা তাদের কাছকে কিন্তু চলে যায়, যারা যারা তাকে ফলো করে তার কাছকে মেসেজে চলে যায়। তো এইটাকে এলন মাস্ক ভীষণভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। সেই টুইটারে সে প্রতিদিন সকাল দুপুর সন্ধে কিছু না কিছু লিখতে থাকে, এবং সবচেয়ে যেটা এখন ক্রিটিসিজমের ব্যাপার হয়েছে সেটা হচ্ছে রিসেন্টলি এলন মাস্ক ইউকে এবং জার্মানির ভীষণ সমালোচনা করেছে। প্রথম হচ্ছে ইউকের সমালোচনা, যেটা পুরনো ঘটনা নেই। ইউকেতে যে কের স্টারমার আছেন প্রধানমন্ত্রী, তার একটা সময়ে বা ইউকেতে একটা সময়ে রথেরাম বলে একটা জায়গা আছে, সেখানে বলা হচ্ছে যে গ্রুমিং গ্যাং, ঠিক আছে, পাকিস্তানি মাইগ্রেটেড যে ইউকে সিটিজেন্স, এই সমস্ত যুবকরা বিশেষত, তারা ওখানে গ্রুমিং গ্যাং চালাতো, এবং গ্রুমিং গ্যাং চালানোর জন্য সেখানে যে ব্রিটিশ টিন এজেড গার্লস, তাদেরকে তারা তাদেরকে প্রভোগ করে নিজেদের যে ইয়ের মধ্যে নিয়ে আসতো, কবজার মধ্যে নিয়ে আসতো, এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো, তাদের সঙ্গে বিভিন্ন রকমের ফটো তুলতো, এবং কোনো কোনো সময় যে তাদেরকে বিভিন্ন নির্জন জায়গায় যে মারধর করতো, ভয় দেখাতো, এসব টেসব করতো। তো এরকম ঘটনা আর কি প্রায় 1200-1500 মানে বাচ্চা মেয়েদের সাথে ইয়েতে লন্ডনে হয়েছে, ইউকেতে হয়েছে, তার মধ্যে রথেরামে সবচেয়ে বেশি হয়েছে। এখন এইটাকে নিয়ে এর মধ্যে পুলিশ কেস টেস খুব কম হয়েছে, শোনা গেল যে একটি মাত্র মেয়ে বালিকা, সেটা নাকি পুলিশ কেসে সেটা চলছে, বাদ বাকি কিন্তু কিছু হয়নি, এবং কিছুজন যারা এই সঙ্গে যুক্ত ছিল তারা ধরাও পড়েছে, কিন্তু তাদের সেইভাবে শাস্তি এখনও পর্যন্ত ব্যবস্থা হয়নি। তো এইটা নিয়ে এলন মাস্ক টুইটারে লিখে দিয়েছে। এখন এইটা নিয়ে টুইটারে লিখে দেওয়ার ফলে এখন কী হয়েছে, যে এইটা নিয়ে তো চেঁচামেচি শুরু হয়ে গেছে, লন্ডনেও চেঁচামেচি শুরু হয়ে গেছে, ইংল্যান্ডেও চেঁচামেচি শুরু হয়ে গেছে, আমেরিকাতেও চেঁচামেচি শুরু হয়েছে, সারা পৃথিবীর বুকে চেঁচামেচি শুরু হয়েছে। এরকম ঘটনা যখন ঘটে, তখন ওখানকার যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে মহিলা, সে হঠাৎ বলে দিয়েছে যে এটা আমাদের ব্রিটিশ সরকারের কাজ নয়, এইটা হচ্ছে যে ওখানকার রথেরামের যে মেয়র বা ওখানকার যে লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা ওখানকার যে লোকাল জুডিশিয়ারি, তাদের কাজ। এটাতে আবার ঘি আগুন ঢেলে দিয়েছে। তখন এলন মাস্ক আবার বলে দিয়েছে যে কের স্টারমারের উচিত এখনই ওকে হচ্ছে বরখাস্ত করা, এবং বরখাস্ত করে শাস্তির ব্যবস্থা করা, এবং জেলে পাঠানো। একজন মহিলা হয়ে কীভাবে শিশুদের যেইভাবে শোষণ হয়েছে, যৌন শোষণ হয়েছে বা অন্যান্য ধরনের শোষণ হয়েছে, মারাপিটা হয়েছে, তার সেটার হচ্ছে যে জাস্টিস বিচার না করে এরকম কথাবার্তা কী করে বলেন? এতে আরও গিয়ে আগুন পড়েছে, বুঝতে পেরেছেন? এখন এটা ব্রিটিশ গভর্নমেন্ট তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এই একটা ঘটনা এখন ভয়ানক হচ্ছে যে চেঁচামেচি ফেলে দিয়েছে। দ্বিতীয় একটা ঘটনা হয়েছে, এলন মাস্ক কী করেছে, জার্মানির সামনে ইলেকশন হবে কিছুদিন পরে, ইলেকশন যে হবে সেই ইলেকশন নিয়ে মন্তব্য করে দিয়েছে। ইলেকশন নিয়ে মন্তব্য করতে যে কী হয়েছে, ওই যে জার্মানির যে ফার রাইট গ্রুপ, ঠিক আছে, অল্টারনেটিভ ফর জার্মানি একটা ফার রাইট গ্রুপ আছে, অল্টারনেটিভ ফর জার্মানি,
তাদেরকে সমর্থন করে বসেছে এবং বলেছে যে আগামী দিনে জার্মানিতে এই যে ফার রাইট গ্রুপ আছে অল্টারনেটিভ ফর জার্মানি, এএফডি, ওটা ওদের দেশের জার্মান ভাষায় এএফডি, তো তাদেরকে জার্মান জনগণের জিতিয়ে আনা উচিত। এখন এতে জার্মানের যে ওলাফ যে সরকার, তারা ভয়ানকভাবে প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে যে যে এলন মাস্ক কি হচ্ছে যে জার্মান ইলেকশনে কি প্রভাব ফেলতে চলেছে, এইটা এলন মাস্কের খুব অন্যায় কাজ, এইটা ঠিক করেনি। উই কন্ডেম দিস স্টেটমেন্ট, এরকমভাবে ওরাও খুব জার্মানি থেকে ভয়ানক প্রতিবাদ জানিয়েছে। এখন এলন মাস্ক তার একটা যুক্তি দিয়েছে, সেটা হচ্ছে আমি নিউজে দেখছিলাম, অনেকগুলো নিউজ পোর্টাল দিয়েছে, সেটা পড়ছিলাম আমি। সে একটা যুক্তি দিয়েছে কি যে আমার জার্মানিতে বহু কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে, বহু কোটি ডলারের ইনভেস্টমেন্ট আছে। বার্লিনে আমার টেলসার ইলেকট্রিক কারের কারখানা আছে এবং ইউকেতে আমার বহু কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। তাহলে ইউকে এবং জার্মানির যদি সঠিক প্রশাসন না হয় এবং সেখানে যদি সঠিক মিনিস্ট্রি এবং দল ক্ষমতায় জিতে না আসে এবং যদি সেখানে ঠিকমতোভাবে সরকারগুলো না চলে, তাহলে আমি যে এই যে লক্ষ কোটি কোটি ডলার জার্মানি এবং ইউকেতে ইনভেস্ট করেছি, তাহলে সেইটা আমার জলে চলে যাবে। এরকম একটা নিজের মতো যুক্তি রেখেছে। সেই জন্যে আমি এটাকে হচ্ছে কি যে আমি এটা বলতে বাধ্য হয়েছি এবং এটা আমার বলার প্রয়োজন আছে। কিন্তু এইটাও খুব ক্রিটিসিজম হয়েছে যে এলন মাস্ক তবে সারা পৃথিবীর প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী, যে সব দেশের উপর খবরদারি চালাচ্ছে এবং ফার রাইট গ্রুপ যারা মানে ভয়ানক দক্ষিণপন্থী লোক যারা, তাদেরকে সমর্থন করে বিভিন্ন সময় বিবৃতি দিচ্ছে, ওই টুইটারে লিখছে, মানে সেটা বিবৃতির মতো হলো, টুইটারে এসব কথা লিখছে এবং তাতে করে দেশের জনগণের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলছে। সে সমস্ত দেশ কিন্তু এর প্রতিবাদটা জানিয়েছে। কেউ আবার বলছে যে এলন মাস্ক কি নেক্সট টু জর্জ সোরস। আপনারা শুনেছেন, খুব পপুলার নাম, পরিচিত নাম, যে জর্জ সোরসের মতো নাকি সেও প্রচুর ধনী লোক, সে আবার সমস্ত দেশে এইরকমই সরকার পাল্টে দেয়। ঠিক আছে, অর্থাৎ তার ব্যবসা হচ্ছে একটা দেশের সরকার পাল্টে দিয়ে সেখানে তার আগে বিভিন্ন রকমের টাকা পয়সা দিয়ে লোকজন খাড়া করে সরকার পাল্টে তার মনোমতো একটা সরকার নিয়েছে, তারপর সেই দেশে ব্যবসাপত্র করে সেখান থেকে এক্সপ্লয়েট করা, সেই দেশটাকে এক্সপ্লয়েট করা। এইটা হচ্ছে কি যে জর্জ সোরসের কারবার বলে বলা হয় এবং খুব সমালোচনা হয়। এবং ভারতবর্ষেও জর্জ সোরস নাকি খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিল এবং এখন আছে বিভিন্নভাবে। সে ভারত সরকারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, বা এই যে কেউ বলে যে এই যে বিজেপি বা এনডিএ লেড গভর্নমেন্ট যেটা চলছে ভারতবর্ষের কেন্দ্রীয় স্তরে, সেই সরকারকে নিয়ে বদলে দেওয়ার জন্য জর্জ সোরসের ভূমিকা আছে। এবং সেটাকে বলেছিল আমি গত 5,000 কোটি ডলার না 3,000 কোটি ডলার ভারতবর্ষে আমি ইনভেস্ট করতে রাজিয়েছি, হ্যান ত্যান সরকার সরিয়ে দেওয়ার জন্য। এসব ব্যাপারটা নাকি খুব বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা হয়। এর মধ্যে সত্যি মিথ্যে আমিও জানি না, কিন্তু বাজারে এগুলো সব খুব আলোচনা হয় এবং খুব গোপনে আলোচনা হয় নয়, এবার প্রকাশ্যে আলোচনা হয়। টুইটার এসব নিয়ে প্রচণ্ড লেখালেখি হয়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এসব ভয়ানক লেখালেখি হয়। তো বলছে এলন মাস্ক কি তাহলে দ্বিতীয় জর্জ সোরস, অর্থাৎ সে কি সারা পৃথিবীর বুকে যত দেশ আছে তার উপরে খবরদারি করবার জন্যে এই টুইটারকে কাজে লাগাচ্ছে। এইটা একটা খুব বিশেষ হচ্ছে যে সমালোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছে এলন মাস্কের জন্য। এবং এলন মাস্ক সব জায়গায় মাথা ঘামিয়ে নিজেকেও একটা খুব বিভিন্ন দেশের এবং মানুষের কড়া সমালোচনার মুখে কিন্তু পড়েছেন। আগামী দিনে এলন মাস্ক আবার কী বক্তব্য রাখে এবং তাতে আরও কত দেশকে চটায়, এবং বিশেষ করে বামপন্থীরা তো ভয়ানক চটে আসে এলন মাস্কের উপর, কারণ সমস্ত দক্ষিণপন্থী গ্রুপকে সাপোর্ট করছে। সব যে বাম লিবারেল যারা আছে তাদেরকে ভীষণভাবে ক্রিটিসাইজ করছে। তো এইটা আবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যাবে, তখন ওরা আবার ডোনাল্ড ট্রাম্পকে কীরকম ইনফ্লুয়েন্স করে এবং ও আর্থিক নীতি নিয়েও বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্পকে নাকি পরামর্শ দিচ্ছে। এবং কিছু লোক ওর খুব সমর্থকও আছে, যারা বলছে, যেমন আমেরিকার ব্যাপারে বলেছে, আমেরিকার যে অর্থনীতি, সে অর্থনীতির ডামাডোলকে কাটিয়ে উঠতে হলে সরকারের হচ্ছে যে এক্সপেন্ডিচার কাট ডাউন করতে হবে, সরকারের খরচ কমাতে হবে। সেই জন্য লোকে বলছে সরকার এফিসিয়েন্সি বাড়াবার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলো। ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ককে সেই দায়িত্বটা দিয়েছে। তো এইসব কিছু কথা কিছু মানুষের মনে দাগ কাটছে। মাস ডিপোর্টেশন, যে যত ইলিগাল ইমিগ্রেন্ট সব তার দেশে ফেরত পাঠাও, এটাও বহু লোকের হচ্ছে যে সমর্থন পাচ্ছে। ফলে এলন মাস্ক এবং এই যে লন্ডনে যে কথা বলেছেন, এটাও কিন্তু অনেকে সমর্থন করছে, যেহেতু বড় সত্যি কথা বলেছে। এবং এইসব কথাগুলো মাঝে মাঝে সে একটু অপ্রিয় সত্য বললেও বিভিন্ন দেশের সম্বন্ধে, এই কথাগুলো তো খুব গুরুত্বপূর্ণ কথা। ওই সমস্ত বাচ্চাদের তো একটু বিচার পাওয়ার দরকার। তো এই নিয়ে তার পক্ষে বিপক্ষে একটা মানে ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরি হচ্ছে ধীরে ধীরে। এটা একটা বড় মজার খবর। আমি ভালো এই খবরটা আপনাদেরকে আমি জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।